আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ক্রিকেটের যে ক্যালেন্ডারটা সেটা কিন্তু বেশ টাইট এবং বাংলাদেশ ন্যাশনাল টিম একের পর এক অ্যাসাইনমেন্টে যাচ্ছে। এশিয়া কাপটা শেষ হয়েছে রিসেন্টলি, যেখানে বাংলাদেশ সুপার ফোরে গিয়েছিল। আপনারা সবাই জানেন বিষয়টা কি হয়েছে। পাকিস্তানের এগেনস্টে একটা অঘোষিত সেমিফাইনালে 11 রানে হেরে অন্তত পরাজয়ের কালিমাটা মাথায় নিয়ে বাংলাদেশ কিন্তু এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছিল। তবে তারা কিন্তু দেশে ফিরে আসেনি। তার কারণটা কি? কারণটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে একটা সিরিজ বাংলাদেশকে খেলতে হবে, 3 টি20 এবং 3 ODI এর একটা সিরিজ, বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, যেটা অক্টোবরের 3 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। টি20 পর্ব দিয়ে শুরু হয়ে পরবর্তীতে 3টা ওয়ানডে খেলা হবে। এবং টি20 সিরিজের জন্য বাংলাদেশের যেই এশিয়া কাপ দলটা, সেটা বিসিবি গতকাল ঘোষণা করেছে অফিসিয়ালি, এবং সেখানে কিছু সারপ্রাইজিং এলিমেন্টস আছে। সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। সারপ্রাইজিং এলিমেন্টসগুলো কি? এশিয়া কাপে যে দলটা খেলেছে সেখানে আপনি সাফল্য ব্যর্থতা মিলিয়ে বলতে পারেন কোনো কোনো প্লেয়ারের হয়তো জায়গা নড়বড়ে হয়ে গেছে, কোনো কোনো ক্রিকেটাররা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এই এক এশিয়া কাপ খেলেই। নিশ্চয়ই ধারণা করতে পারছেন কারা সেই প্লেয়াররা। তো যাই হোক, একে একে আমরা চলে যাই স্কোয়াডে কারা কারা রয়েছেন কারা নেই। এবং এশিয়া কাপের পুরো যে স্কোয়াডটা ছিল সেখানে ক্যাপ্টেন ছিলেন লিটন কুমার দাস। সেই জায়গাটাতেই সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে। লিটন দাস ইঞ্জুরিতে পড়েছিলেন, পাঁজরের ইঞ্জুরিতে পড়েছিলেন, এবং তারপর বেসিক্যালি এশিয়া কাপে বাংলাদেশের যে শেষ দুটো ম্যাচ ছিল সেই দুটো ম্যাচ কিন্তু তিনি খেলতে পারেননি। ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দুটো ম্যাচ লিটন দাস মিস করেছেন, এবং সেই দুটো ম্যাচে অনেককেই অবাক করে দিয়ে জাকের আলী অনিককে ক্যাপ্টেন বাংলাদেশ বানিয়েছিল। সো লিটন দাস এই আফগানিস্তান সিরিজেও নেই, ইঞ্জুরির কারণে তিনি ছিটকে গেছেন। এটাই হচ্ছে এই স্কোয়াড অ্যানাউন্সমেন্টের সবচাইতে বড় চমকের জায়গা। সো একজন যদি বাদ পড়ে যান, বাদ বাকিরা সবাই কি আছেন? আছেন, বাকিরা সবাই আছেন। সুতরাং লাইন আপটা আমরা যদি বলি, স্কোয়াডে কারা কারা আছেন, সেখানে অবভিয়াসলি তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তারপর শেখ মেহেদি আছেন, নাসুম আহমেদ আছেন, রিশাদ হোসেন আছেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল হক, শরীফুল ইসলাম, তারপরে হচ্ছে আপনার তানজিম হাসান সাকিব আছেন। এই দলটার মধ্যে তাসকিন আহমেদ আছেন, মুস্তাফিজ আছেন। এই তো, এই হচ্ছে বাংলাদেশের ওভারঅল লাইন আপ। শামীম হোসেন পাটোয়ারি, তার নাম তো একবার মেনশন করেই ফেলেছি। এদের মাঝখানে রিজার্ভস থেকে বাংলাদেশ একজনকে পিক করেছে। তিনি রিজার্ভসে ছিলেন। বাংলাদেশ যখন এশিয়া কাপে গিয়েছে সেখানে কিন্তু 15 সদস্যের দল ঘোষণার পাশাপাশি 4জনকে বাংলাদেশ রিজার্ভস বেঞ্চে বসিয়ে রেখেছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন সৌম্য সরকার। এবং সৌম্য সরকার টপ অর্ডার ব্যাটার, অবভিয়াসলি জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই থাকেন। রিসেন্ট সময় ইঞ্জুরির কারণে দেখা গেছে যে ন্যাশনাল টিমের অনেকগুলো স্কোয়াড সিলেকশন হয়েছে, সে জায়গায় তিনি সুযোগ পাননি সেভাবে। তবে ডোমেস্টিক ক্রিকেটটা মোটামুটি খেলে গেছেন, বিপিএলেও কিছু ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর গ্লোবাল সুপার লিগে গিয়ে তিনি রংপুর রাইডার্সের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। এবং এই মুহূর্তে যদি বলি, সৌম্য সরকারকে কিন্তু একদম চোখের সামনে দেখছি। আমি গত পরশুদিনই সৌম্য সরকারের একটা সাক্ষাৎকারও নিয়েছি, কারণ এনসিএল টি20 চলছে, ডোমেস্টিক টুর্নামেন্ট বাংলাদেশের, যেখানে সৌম্য সরকার তিনি পারফর্ম করছেন, তিনি খেলছেন খুলনার হয়ে। সৌম্য পারফর্ম করছেন এবং দুটো ম্যাচ তিনি এখনো পর্যন্ত খেলেছেন, দুটো ম্যাচে রান পেয়েছেন। প্রথম ম্যাচে 50+ করেছেন প্রায় 190 স্ট্রাইক রেটে। দ্বিতীয় যে ম্যাচটা খেলেছেন তিনি 45টা রান করেছেন, সেখানেও বেশ ভালো স্ট্রাইক রেট মেনটেন করেছেন। অর্থাৎ ভালো ফর্মের ইঙ্গিত তিনি ইতিমধ্যে দিচ্ছিলেন। এবং গতকাল যে ঘোষণা করা হয়েছে স্কোয়াড, সেখানে সৌম্য সরকারকে প্রমোট করে 15 ম্যান স্কোয়াডের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে, সেই বিষয়টা কিন্তু খুব একটা অবাক করছে না কাউকে, কারণ তিনি মোটামুটি ছন্দে আছেন। এবং প্রথম রিজার্ভ ওপেনিং ব্যাটার বা টপ অর্ডার ব্যাটার হিসেবে তাকেই কনসিডার করা হয়েছিল, যে কারণে তিনি রিজার্ভে ছিলেন। একজনের নাম আসলে বলতেই হবে যিনি মূল স্কোয়াডে থেকে এশিয়া কাপে নিজের নামটা কুড়িয়ে ফেলেছেন, তিনি হচ্ছেন সাইফ হাসান। এই এশিয়া কাপ শুরুর আগে কিন্তু সাইফ হাসানই ছিলেন বাংলাদেশের ব্যাকআপ নাম্বার 4 কিংবা ওপেনিং স্লটের একজন ব্যাটার, যাকে চিন্তা করা হচ্ছিল যে স্কোয়াডের ভিতর রাখা হবে, কেউ যদি অফ ফর্মে থাকেন তখন তাকে সুযোগ দেওয়া হবে। তো সাইফ হাসান তার সুযোগটা পেয়ে গিয়েছেন, কারণ বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম, পারভেজ ইমন, তারা ডাক মারার একটা প্রতিযোগিতায় মনে হয় মেতে উঠেছিলেন এবারের এশিয়া কাপে। দুজনই ফ্লপ করেছেন, ভালো পারফর্ম করতে পারেননি আনফর্চুনেটলি। এটাই আসলে মন খারাপের কারণ। যখন একটা বড় মঞ্চ আসে, যাদের উপর আপনি বেশি আস্থা রাখছেন, এই দুই ওপেনার কিন্তু এই পুরো বছরে বাংলাদেশের টি20তে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে গেছেন দুজনই। তবে এশিয়া কাপে আলটিমেটলি দুজনই ফ্লপ করলেন, এবং এই কারণেই সাইফ হাসান টপ অর্ডারে একটা সুযোগ পেয়ে যান। এবং সুযোগ পাওয়া মাত্রই বাজিমাত, আফগানিস্তানের সঙ্গে 30, তার পরের ম্যাচে একটা 50, এবং
হেরে যাওয়া যে ম্যাচগুলো হয়েছে সেই জায়গার মধ্যেও কিন্তু সাইফ হাসানের পারফরমেন্স ছিল। ইন্ডিয়ার সঙ্গে একটা 50 পেয়েছেন তিনি, তারপর পাকিস্তানের সঙ্গেও সেই ডু অর ডাই ম্যাচটায় তিনি যতক্ষণ উইকেটে ছিলেন দেখে মনে হচ্ছিল বাংলাদেশ আসলে পাকিস্তানের সেই রানটা চেইজই করে ফেলতে পারবে। সাইফ হাসান নিজের জায়গাটা পাকাপোক্ত করেছেন এবং আমার কাছে মনে হয় যে স্টার্টিং 11-এ এই মুহূর্তে তাকে সরানোর কোনো উপায় নেই, তিনি থাকবেনই। মজার বিষয় হচ্ছে এই 2 সপ্তাহের ভেতরে কত কিছু বদলে গেল। 2 সপ্তাহ আগেও আমরা জানতাম তানজিদ তামিম, পারভেজ ইমন আমাদের প্রতিষ্ঠিত ওপেনিং পার্টনার, এদের দুইজনের পর ব্যাকআপ হিসেবে কাকে রাখবো সেটা নিয়ে আমরা চিন্তা করছি। এবং এশিয়া কাপটা ঠিক শেষ হয়ে যাওয়ার পর এতটাই পাল্টে গেছে প্রেক্ষাপট, সাইফ হাসান ওপেনিং স্লটের একজন থাকবেন মোটামুটি নিশ্চিত, তার সঙ্গী কে হবেন এখন সেটা নির্বাচন করতে হবে। পারভেজ ইমন থাকবেন নাকি তানজিদ তামিম থাকবেন সেই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করতে হবে। এবং সৌম্য সরকার যেহেতু এখন 15-এ ঢুকে গেছেন, 15 সদস্যের স্কোয়াডে ঢুকে গেছেন, সৌম্যকেও কনসিডার করা যেতে পারে সেই জায়গাটায়। অর্থাৎ সাইফের পার্টনার কে হবেন সেটা নিয়েই সৌম্য, তানজিদ তামিম, ইমন তাদের মধ্যে হয়তো একটা লড়াই হবে। এমনও হতে পারে যেহেতু লিটন ইনজুরির কারণে ছিটকে গেছেন, ডেফিনেটলি এই 4 জন থেকে 3 জনকে খেলাতে পারে বাংলাদেশ, যেখানে একজনকে 3 নম্বরে ব্যাট করতে হবে লিটনের জায়গায়। সো এই হচ্ছে বাংলাদেশের ওভারঅল স্কোয়াডের অবস্থা। আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলার জন্য টি-20 সিরিজের দলটাতে সৌম্য সরকার ঢুকেছেন, লিটন কুমার দাস ইনজুরির কারণে রেস্ট পাচ্ছেন কিংবা বাদ পড়ে গেছেন স্কোয়াড থেকে। জাকের আলী অনিক বাংলাদেশের ক্যাপ্টেন হচ্ছেন। এখন জাকেরকে নিয়ে ছোট করে একটা কথা বলা যেতে পারে এই জায়গাটাতে, আসলে মূল একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছেন তিনি এই মুহূর্তে। অনেকে বলছেন তিনি নাকি নেপোটিজমের কারণে এই মুহূর্তে বারবার সুযোগ পেয়ে যাচ্ছেন, তার ব্যাটিংয়ের দুর্বলতার দিক নিয়ে অনেক কাটাছেড়া করা হচ্ছে, তার টেকনিক্যাল অ্যাবিলিটি নিয়ে অনেক কাটাছেড়া করা হচ্ছে, টি-20-তে তিনি আসলে কতটুকু এফেক্টিভ সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এবং সেটার সঙ্গে অনেক আপনি নিউমেরিক যেই ব্যাপারগুলো রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল যেই রেফারেন্স রয়েছে সেটা কিন্তু মিলিয়ে দেখলে আপনার কাছে মনে হবে যে যথেষ্ট লজিক্যাল কথাবার্তা হচ্ছে। ফর এক্সাম্পল, জাকের আলী অনিক নাকি জুলিয়ান উডের সবচেয়ে সেরা স্টুডেন্ট, তবে এশিয়া কাপের একটা ম্যাচেও তিনি কোনো 6 হাঁকাতে পারেননি, একটা 6 হাঁকাতে পারেননি। টি-20 ওয়ার্ল্ড কাপ তিনি খেলেছেন 2024-এ, জাকের আলী অনিক একটাও ছক্কা হাঁকাতে পারেননি। যখনই ওকেশনটা বড়, বায়োল্যাটারাল সিরিজ নয়, একটা মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট, সেই জায়গাটাই কিন্তু জাকের আলী অনেক ফ্লপ করেছেন, পারফর্ম করতে পারেননি। এবং ডেফিনেটলি তার টেকনিক্যাল জায়গা থেকে কিছু দুর্বলতা তো রয়েছে, যে কারণে যখন বোলাররা তাকে পিক করে ফেলেন কোনটা তার দুর্বল জায়গা, অফের বাইরের স্পেসটা আমরা জানি ভালো মতনই যে তিনি লেগ সাইডে খুব ভালো খেলতে পারেন এবং খেলতে চান, যে কোনো কিছুই ড্র্যাগ করে লেগ সাইডে খেলে নিয়ে যেতে চান। সো ওই গ্যাপগুলোকে কিন্তু এই এশিয়া কাপের ভেতরেই প্রতিপক্ষরা ধরে ফেলেছে, বুঝে ফেলেছে, তাকে নিয়ে খানিকটা ঘাটাঘাটি করে বের করেছে তিনি আসলে কোন জায়গাটায় দুর্বল, তাকে সে জায়গায় বল করে সফলও হয়েছে। তবে জাকের আলী অনিক, যার কিনা স্টার্টিং 11-এই জায়গা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন হয়ে যাচ্ছিল এশিয়া কাপে তার যেই ধারাবাহিক বাজে ফর্ম, সেটার পর সে জাকেরকেই যখন ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হচ্ছে দলটার, তখন কিন্তু একটা বড় প্রশ্ন চলেই আসে যে আসলে তিনি কিভাবে ডিজার্ভ করেন ক্যাপ্টেন হওয়া। 11-এই যার জায়গা নিশ্চিত না, তিনি কিভাবে ক্যাপ্টেন হচ্ছেন, সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1। দ্বিতীয় যে প্রশ্ন, যেটার উত্তর আমরা আসলে খুঁজছি, সেটা হচ্ছে জাকের আলী অনিক আসলে তার কি ক্যাপ্টেন্সির ক্রেডেনশিয়ালটা রয়েছে কিনা, এই দল চালানোর মতো তার সেই এক্সপিরিয়েন্স, সেই অভিজ্ঞতা কিছু কি তার রয়েছে কিনা, আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। এইজ লেভেলেও তিনি কোনো সময় ক্যাপ্টেন্সি করেননি, ডোমেস্টিক ক্রিকেটেও তিনি কোনো দলের ক্যাপ্টেন হননি, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হঠাৎ করে তিনি হয়ে গেলেন। তো এই সিদ্ধান্তগুলো কিভাবে আসছে, কিসের বেসিসে আসছে, কাদের সাথে আলোচনা করে আসছে, সেটাও একটা বড় প্রশ্নের জন্ম দেয়। এবং অনেকে আসলে সেই বিষয়টাই বলছেন যে তিনি নেপোটিজমের কারণে ক্যাপ্টেন হয়েছেন, কারণ দলের যেই সেট আপটা রয়েছে, কোচিং সেট আপটা রয়েছে, সেখানে তার গুরু সালাউদ্দিন তিনি রয়েছেন। অনেকেই বলেন জাকের আলী অনিক নাকি সালাউদ্দিনের আবিষ্কার। যখন তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছিলেন, সালাউদ্দিন কোচ তিনি জাকের আলী অনিককে অনেকভাবে নার্চার করেছেন, তাকে ব্যবহার করেছেন এবং তার ব্যাপারে খুব ভালো ভালো কথা বলেছেন। সুতরাং সালাউদ্দিনের শিষ্য হিসেবে জাকের আলী অনিক ক্যাপ্টেন হয়ে গেছেন, এই বিষয়টা যখন অনেকে বলছেন, খুব একটা বেশি কি ডিসএগ্রি করার সুযোগ রয়েছে? আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। জাকের আলী অনিক তিনি কি ডিজার্ভ করেন ক্যাপ্টেন হওয়া? বাংলাদেশের ওভারঅল স্কোয়াডটা যা হয়েছে, সেই ওভারঅল স্কোয়াডে আপনারা কাকে মিস করছেন বা কার ইনক্লুশনটাকে আপনি অভিবাদন জানাচ্ছেন, সেগুলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আফগানিস্তানের এগেনস্টে আপনার পছন্দের 15 জন কারা হতে পারত, সেই বিষয়টাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং সেই সাথে বাংলাদেশের যে ওভারঅল পারফরমেন্সের ধারা, আফগানিস্তানের সঙ্গে যদি বাংলাদেশ টি-20 সিরিজটা জিতেও যায়, এটাতে আপনারা কতটুকু স্যাটিসফাইড হবেন সেটা আপনারা জানিয়ে দিতে পারেন।
বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির একটা নতুন ধাপ কিন্তু আসবে। প্রত্যেকটা টি-20 ম্যাচ ওয়ার্ল্ড কাপের আগে যাই খেলবে বাংলাদেশ প্রত্যেকটাই খুব সিরিয়াসলি নিতে হবে, কারণ মূল টার্গেট হচ্ছে এবার বিশ্বকাপে ভালো কিছু করা। সো ওই জায়গাটায় বাংলাদেশ কতদূর এগিয়ে যেতে পারবে সেটা নিয়ে নিশ্চয়ই আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। তবে এই মুহূর্তে বাংলাদেশের স্কোয়াডটা নিয়ে যে আলোচনা করলাম সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। সাথে থাকার জন্য ধন্যবাদ।